আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের জন্য আয়োজন করা বাংলা প্রথম পত্রের কমপ্লিট কোর্সে। এবং আজকের এই কমপ্লিট কোর্সে আমাদের যে পঠিত বিষয় সেটা হচ্ছে বাংলা প্রথম পত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে বই পড়া প্রবন্ধ। তো ধারাবাহিক আমরা যে ক্লাসগুলো দিচ্ছি তোমরা প্রত্যেকটা ক্লাসই করতেছো এবং তোমাদের রেসপন্স অনুযায়ী আমরা রেগুলারই ক্লাস আপলোড দেওয়ার চেষ্টা করছি। তো সেই কারণে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও এবং উভয় স্থানে যেন আমার ভিডিও আপলোড করলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে আসে। সেই কারণে তোমাদের একটু বেল আইকনটা অন করে রেখো বা ফেসবুকে নোটিফিকেশন অন করে রেখো। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আমি আব্দুর রহমান মুস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমি আমার এই চ্যানেলে তোমাদের পড়াশোনা রিলেটেড যত জিনিসপত্র আছে এগুলো দিয়ে একটু তোমাদের পড়াশোনার জন্য যাতে হেল্প হয় সেই চেষ্টা করে থাকি। তো চলো ভিডিও শুরু করা যাক। তো বই পড়া প্রবন্ধ যেটা, এটা যে লেখক তিনি হচ্ছে প্রমোদ চৌধুরী। আমরা জানি যে প্রমোদ চৌধুরী সম্পর্কে কিন্তু বাংলা ভাষায় অনেক কিছুই আছে, যে চলিত ভাষা রিলেটেড যা কিছু আছে প্রমোদ চৌধুরীর নাম কিন্তু তিনি কিন্তু চলিত ভাষার অগ্রদূত হিসেবে বলা হয়ে থাকে। তো চলো আমরা তাই তার সম্পর্কে কিছু পড়ে নিচ্ছি। প্রমোদ চৌধুরী 7 আগস্ট 1868 সালে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তাহলে জন্ম তারিখ এবং জন্ম সালটা আমরা দেখে নিলাম এবং স্থানটাও দেখে নিলাম। তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার হরিপুর গ্রামে। তার শিক্ষা জীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ। তিনি 1890 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে অর্থাৎ ফার্স্ট ক্লাস পেয়ে এমএ ডিগ্রি লাভ করে। তাহলে কোথায় পড়াশোনা করতেন? তিনি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবং 1890 সালে তিনি ফার্স্ট ক্লাস পেয়ে এমএ ডিগ্রি পড়েন এবং পরে ব্যারিস্টারি পড়ার জন্য তিনি বিলাত যান। অর্থাৎ বিলাত বলতে বিদেশ। বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে কিছুকাল ইংরেজি সাহিত্য অধ্যাপনা করেন। অর্থাৎ তিনি বিদেশ থেকে ফিরে এসে আর ওইটা দিয়ে পড়া করে নেয়, ব্যারিস্টারি করি নাই, কিন্তু পরে পদ্ধতিতে তিনি ইংরেজি বিষয় একটু খাঁটিনাটি সাহিত্য দেখে পরে সাহিত্য চর্চায় মনোনিবেশ করে। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল হচ্ছে বীরবল। এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে আসলে কার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল? প্রমোদ চৌধুরীর। তার সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যের চলতি ভাষারীতি প্রবর্তন অগ্নি ভূমিকা রেখেছে। যে কথাটা কিন্তু আমাদের বলেছিলাম যে একটা মানুষ ইংরেজি ভাষারীতি পড়ে ব্যারিস্টারি পাস করে সে এসে বাংলা ভাষায় একটা ভাষারীতি দ্যাটস কল চলিত ভাষারীতির অন্যতম অগ্রদূত হিসেবে তাকে ধরা হয়। বস্তুত তার নেতৃত্বে এই বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা রচিত হয়, অর্থাৎ তিনি চলিত ভাষার প্রচলন বাংলা গদ্যে চালু করে। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বীরবলের হালকাথা, রায়তের কথা, চারিয়ারি কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নীললোহিত, সনেট পঞ্চাংশত, পদাচারণ ইত্যাদি। প্রমোদ চৌধুরী 2রা সেপ্টেম্বর 1946 সালে কলকাতায় পরলোকগমন করে। তাহলে তিনি জন্ম হয়েছিল কোথায়? যশোর জেলায়, মৃত্যুবরণ করে কলকাতায়। এবার আমরা প্রতিবারের মতো এবারও ধারাবাহিকভাবে শব্দার্থ টিকাটাকে পড়ে নিচ্ছি, কারণ কি যখন আমরা প্রবন্ধটা পড়তে যাব বা গল্প বা গদ্যটা পড়তে যাব তখন যাতে আমাদের ওই যে অজানা অচেনা শব্দগুলো পড়তে অসুবিধা না হয়। তো প্রথমটা হচ্ছে শৌচিন। শৌচিন অর্থাৎ রুচিবান। উদ্বাহু মানে হচ্ছে ঊর্ধ্ববাহু আহাদে হাত উঠানো। ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র। সন্ধিয়ান অর্থাৎ সন্দেহযুক্ত। সুসার অর্থাৎ প্রাচুর্য, সচ্ছলতা অথবা সুবিধা। জজ অর্থাৎ বিচারক। ভারেও ভবানী অর্থাৎ রিক্ত বা শূন্য, রিক্ত শূন্য। আবহমানকাল চিরকাল। উল্লাসে অর্থাৎ আনন্দে। অবগাহন বলতে হচ্ছে সর্বাঙ্গে ডুবিয়ে গোসল। অবগাহন বলতে বোঝানো হচ্ছে সর্বাঙ্গে ডুবিয়ে গোসল। তারপর যদি দেখি উপায়ান্তর মানে হচ্ছে অন্য কোনো উপায়। স্বশিক্ষিত হচ্ছে নিজে নিজে শিক্ষিত। প্রসন্ন অথবা গোপন। জীর্ণ অথবা হজম। অভ্যুতি অথবা মুক্তি। গতাসু অথবা মৃত্যু। গলাদ্রকরণ অথবা গিলে ফেলা। কারাদানি বাহাদুরি। উদরপূর্তি পেট ভরানো। ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক। দাতাকর্ণ হচ্ছে মহাভারতের বিশিষ্ট চরিত্র। কুন্তিপুত্র, দানের জন্য প্রবাদ তুল্য মানুষ। আর কেতাবি অর্থাৎ কেতাব অনুসরণ করে চলে যারা। তাহলে কেতাবি অর্থাৎ কি? যারা কেতাব অনুসরণ করে চলে তাদের কেতাবি বলা হয়ে থাকে। এবার দেখি মূল আলোচনা। আসলে আমাদের শব্দ তো পড়া শেষ, এবার আমরা মূল আলোচনা। আরেকটা কথা সেটা হচ্ছে এইখানে যে লেখাগুলো দেখতেছো তোমাদের পাঠ্য বইয়ের সাথে সম্পূর্ণ মিল আছে, যার ফলে তোমার যদি মনে হয়ে থাকে যে আসলে পাঠ্য বই থেকেও দাগিয়ে পড়বো তাও পড়তে পারো। আর যদি এই পিডিএফটা লাগে আমাকে ফেসবুক পেজে নক করো, আমি যতদূর সম্ভব তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো এই দাগানো পিডিএফটা যদি তোমাদের লাগে। আচ্ছা, মূল আলোচনা হচ্ছে বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবেই বই পড়তে পরামর্শ দিই না। অর্থাৎ বই পড়াটা একটা মানুষের শখ হলেও আসলে আমাদের যে লেখক অর্থাৎ প্রমোদ চৌধুরী তিনি কিন্তু বই পড়াকে শখ হিসেবে কাউকে পরামর্শ দিচ্ছে না। প্রথমত সে পরামর্শ কেউ গ্রাহ্য করবে না, প্রথমত এটা কেউ মানবেন না। দ্বিতীয়ত হচ্ছে কারণ আমরা জাত হিসেবে শৌখিন নয়, অর্থাৎ বাঙালি কিন্তু তখনও যখন এই প্রবন্ধ লেখা তখন কিন্তু শৌখিন জাতি নই যে আমরা শখের বসেই বই পড়ব। দ্বিতীয়ত অনেকে তা কুপরামর্শ মনে করবেন, কারণ আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। অর্থাৎ অনেকে এটাকে কুপরামর্শ মনে করতে পারে যে আসলে বই পড়তে নিষেধ করতেছে, এটা একটা কুপরামর্শ না। কিন্তু মেইন কথা তিনি যেটা বলেছে আসলে আমাদের এখন শখ করবার সময় নয়, আমাদের এই রোগ শোক দুঃখ
দারিদ্র দেশে সুন্দর জীবনযাপন করাই যখন হয়েছে প্রধান সমস্যা, যে কথাটা বললাম যে আসলে মানুষের জীবন মানেরই তো উন্নয়ন নেই, মানুষ শখ পূরণ করবে কীভাবে, তখন সেই জীবনকে সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক, নির্মম ঠেকবে। অর্থাৎ বই পড়া তো আসলে পরের কথা, আগে তো আমাদের জীবনটাকে সংস্কার করতে হবে, মানুষের রোগ শোক সারতে হবে, দুঃখ দারিদ্র দূর করতে হবে। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, আমরা সাহিত্যের কোনো রস আসলে উপভোগ করতে প্রস্তুত নই এখনও, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু। অর্থাৎ আমরা শিক্ষার যেইটা ওইটা পড়তে গেলে আমাদের আসলে কেউ নেই, আমরা হাত উঁচু করে দিই। এই যে উদ্বাহ মানে কি, আমরা কি পড়েছিলাম এখানে যে আহাদে হাত উঠানো, অর্থাৎ আমরা ওটা করতে রাজি না, আমরা বই পড়তে রাজি শখের বসে, কিন্তু শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হতে রাজি না। আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা, ওই যে বললো যে আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুইটি দূর করবে। অর্থাৎ শিক্ষার একটা যে কথা সেটা হচ্ছে কি যে আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা এবং আমাদের চোখে যা দুটোই দূর করবে, এটা সম্ভবত দুরাশা, কিন্তু তা হলেও আমরা তা ত্যাগ করতে পারি না। কেন? আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাই না। অর্থাৎ বললাম যে আসলে শিক্ষিত লোক যে বললো যে তারা হাত খাড়া করে দেয় সবসময়, এই কথাটা যে উদ্বাহ মানে তো আমরা দেখলাম, তো এই উদ্বাহ জিনিসটা কি, মানুষ আসলে শিক্ষিত কেন হচ্ছে, আসলে আমাদের আর কোনো উপায় নেই। প্রাবন্ধিক বলতেছে আসলে আমাদের আর কোনো উপায় নেই শিক্ষিত হওয়া ছাড়া, যার ফলে আমরা আর কোনো সদুপায় পাচ্ছি না, যার কারণেই শিক্ষিত হচ্ছি। শিক্ষার মহত্ব আমিও বিশ্বাস করি, যিনি যাই বলুন সাহিত্যচর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, তাহলে সাহিত্যচর্চা কি শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। লোকে যে তার সন্দেহ করে তার কারণে শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না। এই কথা আপনাদের যে পড়তেছেন, এখন আমি পড়াচ্ছি, এটা কি ফলাফল নগদ সগদ পাচ্ছেন না, এটা কিন্তু ভবিষ্যতে যখন চাকরি করবেন অথবা আপনার অন্য কাউকে শিক্ষিত করবেন তখনই কিন্তু এই ফলটা পাবেন। অর্থাৎ যখন শিক্ষকে অন্য কাউকে শিখাবেন, এটাই তো আসলে শিক্ষার মূল লক্ষ্য, যে শিখবে সে অন্য কাউকে শিখাবে। তো এই যে জিনিসটা আসলে আমরা এখন হাতে হাতে পাচ্ছি না, অর্থাৎ কোনো নগদ বাজার দর নেই, অর্থাৎ আমরা যে একটা নগদ বাজার দরে বিশ্বাসী, এটা শিক্ষায় নেই। এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, এই কারণে গণতন্ত্র আসলে সাহিত্যের সার্থকতা বোঝে না, কারণ কি সাহিত্য পড়লে তো আসলে নগদ ফল পাওয়া যাচ্ছে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। তারা শুধু কি বোঝে, যে অর্থই সকল কিছুর সার্থকতা। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে প্রতিজনই হতে চায় বড় মানুষ। অর্থাৎ ডেমোক্রেসি, যারা গণতন্ত্র আধিপত্য দেখাচ্ছিল, তারা চেয়েছিল যে সকলের অধিকার সমান থাকবে, কিন্তু এইখানে আসলে সকলে চেয়েছে যে তারা সকলেই বড় মানুষ হবে, অর্থাৎ সকলে বড় হতে চায়, সকলেই সব কিছুর ঊর্ধ্বে উঠতে চায়। একজন বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলি আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি। অর্থাৎ একজন অভিজাত সভ্যতার উত্তরকারী হয়েও, অর্থাৎ আমরা একজন অভিজাত শ্রেণী হয়েও আসলে আমরা বাংলা শ্রেণী বা বাংলা ভাষার গুলো গ্রহণ করে না, মানে যে ইংরেজি ভাষার যেগুলো ভালো গুণ এগুলো গ্রহণ না করে খারাপ যে গুণ ওইগুলো আসলে আত্মসাৎ করে ফেলেছি। এর কারণে স্পষ্ট, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। অর্থাৎ কারণ কি, ব্যাধি সংক্রামক অর্থাৎ কি, রোগ সরায় স্বাস্থ্য নয়, অর্থাৎ রোগ একজনের হয়েছে আরেকজনের হবে, তো এই জন্য কারণে এই রোগটাও সকলের হয়েছে, কিন্তু স্বাস্থ্যটা আমার হয়েছে বলে আপনার হবে এমন তো কিছু না। আমাদের শিক্ষিত সমাজে লোলুপ দৃষ্টি আজও অর্থের উপরেই পড়ে আছে। অর্থাৎ কি, আমাদের শিক্ষিত সমাজে যে মানুষের একটা লোভপূর্ণ দৃষ্টি বা একটা আগ্রহপূর্ণ দৃষ্টি, এটা কিন্তু অর্থের উপরেই আছে। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দেহ, যার ফলে কি সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকে আসলে সন্দেহবাচন করতেছে। যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন, দুঃখিত, তারা হচ্ছে অনেকখানি ল রিপোর্ট বলতে কি বোঝা যায়, আইন বই, তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নয়। কারণ কি, কেন, তাতে ব্যবসার কোনো সুযোগ নেই। ল রিপোর্ট দিয়ে আপনি কি অন্যান্য হচ্ছে আপনার লয়ের যেই মানে আইনের জিনিসপত্র কিনলেন, আইন পরে আপনি অন্য একটা কেস লড়লেন, অন্য একটা আইনি লড়াই লড়লেন, যার ফলে কি, এটা আপনার টাকা দিচ্ছে, কিন্তু আপনি কাব্যগ্রন্থ কিনে তো আসলে টাকা পয়সা পাচ্ছেন না, বা কবিতা পড়ে তো আসলে কেউ টাকাও দেয় না, শুনে আপনাকে বলতে পারে যে হ্যাঁ ভালো বলছে, এই অবধি তো 10-20 টাকা পেতে পারেন, সর্বোচ্চ গেলে 100 টাকা। তো কিন্তু আইনি লড়াইতে ঢুকলে তো হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, তাই জন্য মানুষ এটা করতে প্রস্তুত, কিন্তু কাব্যগ্রন্থ নিয়ে কোনো কিছু করতেই প্রস্তুত না। এখন হচ্ছে নজির না আউড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারাতে হবে সে কথা জানা কথা, অর্থাৎ নজির না আউড়ে, অর্থাৎ যে ওই আইনি লড়াই বা ওই দিক নির্দেশনগুলো যদি না দেখে সে কবিতা আবৃত্তি করে, তাহলে তারা ওই লড়াইটা হারতে হবে সেটা সে জানে। কারণ কি, তার ভিতর যুক্তিতর্ক বা অভিজ্ঞতার বা যে পুরানো জিনিসটাকে তথ্য রিসোর্সেস কালেক্ট করে, এটা তার ভিতর থাকবে না। কিন্তু যে কথা জজে শোনে না তার যে কোনো মূল্য নেই, এটিতেই যে পেশাদারের মহাভ্রান্তি। অর্থাৎ কি, যে কবিতা তো আসলে জজে শোনে না, তার ফলে কেন কবিতা পড়বে একজন যিনি লয়ের বিজনেস করে, অর্থাৎ যাকে উকিল বলা হচ্ছে। জ্ঞানের ভাণ্ডার যে ভাণ্ডার নয়, এ সত্য তো প্রত্যাখ্য। অর্থাৎ জ্ঞানের আসলে ভাণ্ডার যে ভাণ্ডার নয়, কবি অনেকটা ক্ষোভ প্রকাশ করেই বলতেছে যে এটা তো আসলে প্রত্যাখ্য, এটাকে দেখতেই পাচ্ছি। কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য এই যে এ যুগে যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য, সে জাতির ভারে ও ভবানী। অর্থাৎ একটা কথা বলতেছে যে যতই টাকা পয়সা আয় করেন, যাই করেন, কিন্তু এই যুগে যাদের জ্ঞানের ভার শূন্য, তারা কিন্তু
একবারে শূন্য। তার যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়, অর্থাৎ যে জাতি আসলে মনে বড় নয় তারা জ্ঞানেও বড় নয়। যাদের নিয়াতি টাকা পয়সা তারা আসলে কীভাবে বড় হবে, তারা জ্ঞান অর্জন করে টাকার জন্য। কেন ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ তেমনই জ্ঞানের সৃষ্টিও মন সাপেক্ষ, অর্থাৎ জ্ঞানটাকে আসলে সাধনা করতে হবে, পড়াশোনা একটা সাধনা। সকলে আসলে সাধনা লব্ধ হয় না, সাধনা যারা লাভ করে তারা তো সাধু হয়। তো এই জিনিসটা থেকে বোঝানো হচ্ছে যে সৃষ্টি যখন জ্ঞান সাপেক্ষ হচ্ছে, অর্থাৎ ধনের সৃষ্টি হচ্ছে জ্ঞান সাপেক্ষ, তেমন কি যে ধন সৃষ্টি হচ্ছে কী কারণ, যে জ্ঞান অর্জন করতেছি টাকার অর্জনের জন্য বা টাকা রোজগারের জন্য। তেমনই আসলে আমাদের মন যদি চায় তখনই জ্ঞানটা অর্জন করা সম্ভব। মানুষ মনকে সরল সচল সরাগ সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে। কেন মানুষের দর্শন বিজ্ঞান ধর্মনীতি অনুরাগ বিরাগ আশা বৈরাস্য তার অন্তরের স্বপ্ন সত্য এই সকলের সমবায় সাহিত্যের জন্ম। অপর শাস্ত্রের ভিতর যা আছে যে সব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ, অর্থাৎ এইসব হচ্ছে মানুষের মনের ভাগ। তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাক্ষাৎ সাহিত্য, অর্থাৎ মানুষ যখন সাহিত্য পড়বে তখন আসলে তারা মনের সম্পূর্ণ আবেগ সম্পূর্ণ অনুভূতি প্রকাশ পাবে। তাছাড়া এই যে কাজগুলো করতেছে এগুলো মানুষের হৃদয়ের এক একটা অংশ বলে আমাদের যিনি প্রবন্ধিক প্রমোদ চৌধুরী এটা দাবি করেছেন। দর্শন বিভাগ ইত্যাদি মনে হচ্ছে মন গড়ার তোলা জল, তার পুণ্যস্রোত আবহমানকাল সাহিত্যের ভেতরই ষোলশে সবেগে বেয়ে চলেছে। অর্থাৎ দর্শন বিজ্ঞান আসলে পড়লে আমাদের মনে কঙ্কার অর্থাৎ কিছু যুক্তিশীল চিন্তাভাবনা জাগলেও কিন্তু সম্পূর্ণ কিছু জায়গাতে আসলে সাহিত্যেরই দরকার। সেই গঙ্গাতে অবমান করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হবো, এবং এইটা থেকে আসলে আমাদের যে আত্মশুদ্ধি, কিসের আত্মশুদ্ধি, মনের আত্মশুদ্ধি, জ্ঞানের আত্মশুদ্ধি, সমাজের প্রতি যে দায়বদ্ধতার আত্মশুদ্ধি, এইটা আমাদের প্রকাশ পাবে। অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চা উপায় নয়। অর্থাৎ বই পড়া ছাড়া আসলে সাহিত্য চর্চা করা খুবই একটা দুষ্কর ব্যাপার, সাহিত্য চর্চা করাই যায় না বলতে গেলে। ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরে করে চলে, দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে, কিন্তু সাহিত্য চর্চার জন্য চাই একটা লাইব্রেরি। ও চর্চা মানুষের কারখানাতেও করতে পারে না, চিড়িয়াখানাতে না। অর্থাৎ এক একটা জিনিস চর্চার জন্য এক একটা স্থান প্রয়োজন, বিশেষ স্থান প্রয়োজন, তেমন বই পড়ার জন্য আমাদের লাইব্রেরি প্রয়োজন। এই কথা যদি সত্য হয় তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হব। অর্থাৎ সব কিছু লেখক বলার পর বলছেন যদি এই কথা সত্য তাহলে মানতে হবে যে সাহিত্যই আসলে আমাদের সঠিক মানুষ হিসেবে তুলবে। সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব তত বেশি দেশে উপকার হবে। আমাদের মনে হয় এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম না। অর্থাৎ হাসপাতাল যেমন মানুষকে শারীরিকভাবে সুস্থ করে, লাইব্রেরি তেমন মানুষকে মানসিকভাবে সুস্থ করে, এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি। কারণ কি স্কুল কলেজ মানুষকে কী শেষ করতেছে, শিক্ষিত করতেছে, কিন্তু ওই শিক্ষা তো আসলে মানুষের জীবনমুখী শিক্ষা হচ্ছে না। তো ওই শিক্ষাটা মানুষ অর্জন করতেছে কেন, যে পরিবর্তে তিনি চাকরি বাকরি করবেন, টাকা পয়সা অর্জন করবে, এটা কিন্তু আমাদের যে শিক্ষার আস্তক জিনিস, আমাদের আত্মশুদ্ধি মনের যে বিকাশ, এটা কিন্তু হচ্ছে না। একথা শুনে অনেকে চমক করবেন, কেউ কেউ আবার হেসে উঠবেন, কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি না, অদ্ভুত কথা বলছি না। সে জানে যে কথা বলে যে বিদ্যালয়ে শিক্ষার কোনো গুরুত্ব নেই, গুরুত্ব বলতে কি যে এই জিনিসের থেকে একটু কম গুরুত্ব, একদম যে গুরুত্ব নেই তা না। তো তখনই তিনি বলতেছেন যে আসলে জানি যে কথা আপনারা শুনে হাসবেন, আমি কিন্তু আপনার সাথে রসিকতা করতে পারছি না এবং অদ্ভুত কথা বলছিলাম। যদি এ বিষয়ে লোকমত যে আমার মনের সমরেখা চলে না সে বিষয়ে সম্পূর্ণ সচেতনতা, অর্থাৎ লোকমুখে যে সবার মতো যে আমার চিন্তা ধারণা সেই সম্পর্কে আমি যথেষ্ট সচেতন, অতএব আমার কথায় আমি কৈফত দিতে বাধ্য। অর্থাৎ আমি যে কথা বলতেছি এটা আমি জবাবদিহিতা দিতে বাধ্য। আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করেছি, তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন। অর্থাৎ অ্যাজ এ প্রবন্ধিক প্রমোদ চৌধুরী বলতেছে আমার কথা আমি বলেছি, আমি জানি এটা যুক্তিশীল কথা, তারপরে আমি আপনাদের কৈফত দিতে বাধ্য, আপনারা বিবেচনা করবেন। সেই বিচারে আমার কথা যদি না টেকে তাহলে রসিকতা হিসেবে গ্রাহ্য হবেন, এবং যদি আমার কথা বিবেচনা করার পর যদি না টেকে তাহলে এটাকে আপনারা ফান হিসেবে বা কৌতুক হিসেবে বা মজা হিসেবে ধরে নেবেন। আমার বিশ্বাস শিক্ষা কাউকে দিতে পারে না, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না। শিক্ষা আসলে মানুষকে দেওয়া যায় না, মানুষের ভিতর কি বললাম একটা সাধনা। সুশিক্ষিত মাত্রই অশিক্ষিত, এটা একটা গুরুত্বপূর্ণ লাইন, এটা কিন্তু ভাব সম্প্রসারণে আসেন। অর্থাৎ শিক্ষা জিনিসটা কিন্তু মানুষের ভিতর থেকে উপলব্ধি হয়। শিক্ষিত সবাই হয়, কিন্তু শিক্ষা গ্রহণের পর কি অনেকে কিন্তু অন্যায় অবিচার করে, আবার অনেকে দেখবা কম শিক্ষা কিন্তু তার ভিতর কিন্তু অন্যায়ের ছিটাফোঁটাও নেই। তাহলে এই জিনিসটাই আসলে এখানে বলেছে আজকের বাজারে বিদ্যার দাতার অভাব নেই, এমনকি এক্ষেত্রে দাতা কর্ণের অভাব নেই। অর্থাৎ দাতা কর্ণ বলতে কি বোঝে, যে যিনি দানশীলতার একটা প্রতীক। আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করে নিশ্চিত থাকি এই বিষয়ে যে সেখান থেকে তারা এতটা বিদ্যাধন লাভ করে ফিরে আসবে যার সুদ বাকি জীবন আরামে কাটিয়ে দিবে। অর্থাৎ বোঝানো হচ্ছে যে আমরা শিক্ষার জন্য এমন লোকের কাছে পাঠাই বা এমন সিস্টেমটা সিলেক্ট করি যেখানে আসলে আমাদের ফাইনাল আউটপুট বা যে নগদ টাকা পয়সা পাওয়ার যে একটা আগ্রহ ওটা দেখা দেয়। কিন্তু এখানে বলতেছে কিন্তু এই বিশ্বাস নিতান্তই অমূলক। আসলে এটা শিক্ষার
পারিপার্শ্বিক না, মনোরাজ্য দান জ্ঞান সাপেক্ষ, অর্থাৎ দাতার মুখ চেয়ে গ্রহিতার কথা তো একেবারেই ভুলে যাই। এই সত্য কথা ভুলে না গেলে আমরা আর বুঝতুম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয়, কিন্তু ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করা। তার শিক্ষক যে শিক্ষার্থীকে শিক্ষা দিলেই যে তার সার্থকতা তাই না, মেন হচ্ছে শিক্ষার্থী যখন সেইটা অর্জন করবে এবং তার জীবনে বাস্তবায়ন করবে, এটাই আসলে শিক্ষার মূল বিষয়। শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, কৌতূহল উদ্রেক করতে পারেন, বুদ্ধিবৃত্তিক জাগ্রত করতে পারেন, মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন, তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন। এইটা বিষয়ে তারা কিছু করতে পারেন না। অর্থাৎ অ্যাজ এ শিক্ষক তার দায়িত্ব হচ্ছে একজন শিক্ষার্থীকে পথ দেখানো, যে তুমি এভাবে পড়তে পারো, তার কৌতূহল উদ্বেগ করতে পারেন, তার কৌতূহল উদ্বেগ কি, অর্থাৎ তাকে একটু কোনো কিছুতে ইন্টারেস্টিং একটা জিনিস ধরিয়ে দিতে পারেন, বুদ্ধিবৃত্তিক জাগ্রত করতে পারেন, তিনি হয়তো বা ভুল কিছু পদক্ষেপ হয়েছে সেটা তাকে সঠিক করে দিতে পারেন। মনোরাজ্যের ঐশ্বর্য সন্ধান, অর্থাৎ পড়ার ভিতর যে একটা সার্থকতা নিহিত আছে বা জ্ঞানের পিপাসাকে যে একটা সার্থকতা নিহিত আছে, এটা তাকে ধরিয়ে দিতে পারেন। তিনি যথার্থ গুরু, তিনি শিষ্যের আত্মাকে উদ্বৃত্ত করেন। তাহলে যথার্থ গুরুকে আমরা কিন্তু দেখতে পারতেছি, এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। কিন্তু শিষ্যের আত্মকে উদ্বোধিত করেন এবং অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত ব্যক্ত করে তোলেন। সেই শক্তির বলে সে নিজের মন গড়ে তোলে, নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে। বিদ্যা সাধনা শিষ্যকে নিজে করতে হয়, গুরু উত্তর সাধক মাত্র। কি বললো যে আসলে বিদ্যা যে সাধনা সেটাকে শিষ্য নিজেই করবে, নিজেই সাধনা করবে, কিন্তু গুরু শুধু এটাকে পথ দেখিয়ে দিবে। আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতি ঠিক উল্টো, সেখানে ছেলেদের বিদ্যা গেরানো, অর্থাৎ সব কিছু মুখস্থ এই টাইপের কিছু বোঝানো হচ্ছে, বা সব কিছু বলে দিচ্ছে যে এটা পড়ো, এটা পরীক্ষা আসবে। কিন্তু আসলে পড়াশোনা তো পড়া এবং পরীক্ষার বেতন না, এইটাতে মানুষের জীবনের পরবর্তীতে বাস্তবায়িত হবে। এইটা বর্তমান অভিভাবক এবং শিক্ষার্থীদের ভিতর যেমন অভাব আছে, প্রাচীনকালে বা এই যে প্রমোদ চৌধুরীর টাইমে, সেই টাইমেও কিন্তু এটা ছিল। তা জীর্ণ করে পারুক আর না পারুক, আর ছেলেরা শারীরিক মানসিক মগ্নাবধির জলাশীর্ণ হয়ে কলেজে থেকে বেরিয়ে আসে। একটা জনাশোনা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার করি। আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ জ্ঞানানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষার বা বলবৃদ্ধির সর্বপ্রধান উপায় মনে করে। গোদুগ্ধ অবশ্য অতিশয় উপায় পদার্থ, কিন্তু তার উপকারিতা যে বক্তা জীর্ণ করিবার শক্তির উপর নির্ভর করে, এই জ্ঞান শ্রেণী মাতৃকুলীন। অর্থাৎ কি আমরা বলতেছি যে আমাদের সমাজে, তিনি একটা উদাহরণ বললেন যে আমাদের সমাজে একটা প্রচলন আছে যে গরুর দুধ পান করলে আসলে আমরা শক্তি হচ্ছে, কিন্তু লেখক বলতেছেন বা প্রবন্ধিক প্রমোদ চৌধুরী বলতে চাচ্ছেন যে আসলে তাই নয়। গরুর দুধ যে খাওয়ার পরে আসলে এটা হজম করারও যে একটা ক্ষমতা আছে, এইটা আসলে আমাদের মাতৃকুলরা জানে না। তাদের বিশ্বাস ও বস্তু পেটে গেলেই উপকার হবে, তাদের বিশ্বাস যে আসলে এটা পেটে গেলেই উপকার হবে, এটা সে হজম করতে পারুক কি না পারুক। জাস্ট লাইক শিক্ষা মানুষ চিন্তা করতে আসলে পড়লেই হচ্ছে, কিন্তু এটাকে যে সে বাস্তবায়ন করলো কি করলো না, এটার আসলে মানুষের মাথা ব্যথা নেই। কাজে শিশু যদি তা গিলতে আপত্তি করে, তাহলে বেদরা ছেলে, পড়তে না ছেলে বেদরা ছেলে বা বাজে ছেলে, সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকে না। তবে তখন ধরে বেঁধে জোর জবরদস্তি করে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা। জাস্ট শিক্ষা ওইভাবে করানো। শেষের ভাই দুগ্ধপান ক্রিয়া হতে অব্যতি লাভ করবার জন্য মাথা নাড়তে, হাত পা ছুটতে শুরু করে, তখন শ্রেণী মাথা বলেন আমার মাথা খাও, মার মুখ দেখ, এই ঢোক আর এক ঢোক আর এক ঢোক ইত্যাদি। অর্থাৎ তখন বলতে চাই আরেকটু পরম, মানে মানুষকে এইভাবে আসলে তাদের মোটিভেট করা হয়। মাতার উদ্দেশ্য যে সাধু, মায়ের উদ্দেশ্য তো সাধু, অর্থাৎ মায় বা যিনি শিক্ষা দিতে আসেন তার উদ্দেশ্য তো সঠিক, সেটা আমরা জানি, কিন্তু সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই বিষয়ে সন্দেহ নেই যে উক্ত বলা কওয়ার কথা মা শুধু ছেলে জকিতের মাথা খান এবং ঢোকের পর ঢোক মরামুখ দেখবার সম্ভাবনা বাড়িয়ে দেন, অর্থাৎ মরামুখ দেখেন। অর্থাৎ বলতে হচ্ছে যে এই যে তাকে জোর করে খাওয়ানো হচ্ছে, আসলে এটা তার দ্বারা তিনি হজমও করতে পারতেছেন না। দ্বিতীয়ত কি, তিনি তাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। যা এমনই শিক্ষা, যে শিক্ষা অর্জন করা, যে মানুষের আসলে শিক্ষার জ্ঞানকে জীবনে বাস্তবায়ন করাটাই হচ্ছে মূল লক্ষ্য। তো এইটার পরিবর্তে যখন শুধু জ্ঞান গিলানো হচ্ছে বা জ্ঞান মুখস্থ হচ্ছে বা জ্ঞান মানে কোনো একটা উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য সারাই গ্রহণ করা হচ্ছে, তখন এটা আসলে তার সেই সুফল এটা আনবে না, পাশাপাশি এটাকে পরবর্তীতে কিন্তু বিপদেরও সম্মুখীন করে তুলবে। আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটাই ওই ধরনের। এর ফলে কত ছেলে সুস্থ সরল ইনফ্যাটাইল লিভারে গতাশু হয়ে হচ্ছে বলা কঠিন, কেন দেহের মৃত্যু রেজিস্ট্রি রাখা হয়, আত্মার মৃত্যু নয়। খুবই একটা বড় মারাত্মক লাইন। অর্থাৎ যে এই যে পড়াশোনাগুলো করতেছে, অনেকে আছে যে পারিবারিক চাপে বা নিজের সম্মানের ক্ষেত্রে করতেছে বা পারিবারিক যে একটা সম্মানের জন্য, কিন্তু তাদের মনের ভিতর থেকে যে জ্ঞানের পিপাসা এটা কিন্তু জাগ্রত হচ্ছে না, যার ফলে বলতেছে যে আসলে এইগুলো করে কী লাভ হচ্ছে, কোনো লাভই তো হচ্ছে না। কারণ কি, এগুলো যে মানুষের ইনফেরিটাইল লিভারে যে সমস্যা করতেছে, এটা তো করতেছে মানুষের মৃত্যুর রেজিস্ট্রারি করা হয়, আত্মার মৃত্যু না। তার মানুষ যে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে, এটা তো আসলে রেজিস্ট্রারি হয় না। আমরা কিন্তু এই আত্মার বা মৃত্যুর ভীত হওয়া দূরে থাকবো, উৎফুল্ল হয়ে উঠে, অর্থাৎ আমরা সব থেকে দূরে থাকবো, নিজেরা জাগ্রত হই। আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষা বিস্তার হচ্ছে, অর্থাৎ শিক্ষা এবং সুশিক্ষার পার্থক্যটা এই লাইনে বলা হচ্ছে।
পাশ করা শিক্ষিত হওয়া এক বস্তু না, অর্থাৎ পাশ করা আর শিক্ষিত। পাশ করা মানে কি চাকরি বাকরি করবে এই লক্ষ্যে, শিক্ষিত হওয়া কি সমাজকে সংস্কার করবো এই লক্ষ্যে। এই সত্য স্বীকার করতে আমরা কুঞ্চিত। এই শিক্ষাশাস্ত্রের একজন জগদ্বিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন যে একসময় ফরাসি দেশে শিক্ষা পদ্ধতি এতই বেড়া ছিল যে সেই যুগে ফ্রান্স ওয়াজ সেভড বাই হার আইডিয়ালার্স, অর্থাৎ ফ্রান্স তার যারা পাশ করতে পারেনি বা চায়নি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে। অর্থাৎ কি ফ্রান্সে একসময় শিক্ষার পদ্ধতি এতই হয়েছিল যে যারা ওই টাইমে পড়াশোনা করেনি কিছুই করেনি তারাই সেটা ফ্রান্সকে রক্ষা করেছে। এর কারণ হয় তাদের মনের বল ঠিক ছিল, কলেজের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল নয়, সেই শিক্ষা করেছিল বলেই তাদের মনের বল বজায় ছিল। তাই এই স্কুল পালানো ছেলেদের দল থেকে সে যুগের ফ্রান্সের কৃতকর্ম লোকেদের আবির্ভাব হয়েছিল। সে যুগে ফ্রান্সে কী রকম শিক্ষা দেওয়া হতো তা আমার জানা নেই, তবু আমি জোর করে বলতে পারি যে এই যুগে আমাদের স্কুল কলেজে যে শিক্ষারীতি চলছে তার চাইতে শিক্ষা পদ্ধতি কখনোই নিকৃষ্ট হবে না। অর্থাৎ আমাদের এই শিক্ষা পদ্ধতিকে প্রাবন্ধিক নিকৃষ্ট হিসেবে আখ্যায়িত করেছে যে এই যে সিস্টেমটা আসলে একটা ব্যাড সিস্টেম। সকলে জানেন যে শিক্ষালয় মাস্টার মহাশয় নোট দেন এবং সেই নোট মুখস্থ করে সেটা পাশ করে। যে কথাটা বললাম যে মুখস্থবিদ্যা হচ্ছে মহাবিদ্যা, যদি না বলে না চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ি ধরা, তো আমি বলি আসলে মুখস্থবিদ্যা বড় বিদ্যা যদি না ধরা পড়া হয়। এর জুরি বা আর ব্যাপার আমাদের দেশে থাকা, অর্থাৎ বলা হচ্ছে যে স্টুডেন্ট জাস্ট এক্সাম ওয়াইজ রেডি করা হচ্ছে, যে সবাই এক্সাম দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু কেউ শিক্ষা অর্জন করার জন্য প্রস্তুত না। পাশাপাশি বলছে এদেশে একদল বাজিকর আছে যারা বন্দুকের গুলি থেকে আরম্ভ করে উত্তর কামানোর গোলা পর্যন্ত গলান্দন করে। অর্থাৎ একটা বাজিকর আছে যারা সকল কিছু মুখস্থ করে, গলান্দন করে মানে গিলে ফেলা, তারপর একে একে সবগুলো উগলে দেয়, আবার এর সকল কিছু ভেড়ে দেয় মুখস্থ করে। এর ভেতরে যে অসাধারণ কৌশল আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ মুখস্থ করা তো একটা স্কিল, বাট এই স্কিলটাকে কী করতেছে কিন্তু এই গেলা ওগুলানো দর্শকের কাছে তামাশা হলেও বাজিকরের কাছে প্রাণবন্ত ব্যাপার। কিন্তু মুখস্থ করতে করতে অনেক সময় কিন্তু অনেক কিছু আছে। জাস্ট লাইক ধরো যে তুমি অনেক কিছু মুখস্থ করলে তুমি না বুঝে, কিন্তু বুঝে 10 বার পড়া আর না বুঝে 20 বার মুখস্থ করার সমান। কারণ কি তোমার যে 20 বার তুমি না বুঝে পড়লে তুমি কনসেপ্ট বুঝে না কিছু বুঝে না, কিন্তু বুঝে যখন তুমি 10 বার জাস্ট রিডিং পড়লে তোমার ভিতরে কিন্তু একটা কনসেপ্ট তৈরি হলো ও কারদানি করা। যার কারণে বাংলাতে যদি তোমাদের বলা তুমি মুখস্থ করো, তোমরা ম্যাক্সিমাম ছেলেপেলে মুখস্থ করতে পারতে বা শিক্ষার্থীরা মুখস্থ করতে পারতে, কিন্তু আমি তোমাদের লাইন ধরে এখানে ব্যাখ্যা করতেছি। কারণ কি তোমাদের ভিতর এই বই পড়া সম্পর্কে একটা কনসেপ্ট তৈরি হচ্ছে। আমি যে কথাগুলো বলতেছি এটা থেকে কিন্তু একটা আউটপুট পাচ্ছে বা একটা ধারণা আসতেছে তোমার ভিতর। ও কারদানি করা তার পক্ষে কষ্টসাধ্য তেমন অপরাধ, এইসব করা আসলে তাদের পক্ষে কষ্টসাধ্য এবং অপরাধী। বলা বাহুল্য সে বেচারা লোহার গোলাগুলো এক কর্ণাও জীর্ণ করতে পারে না। আমাদের ছেলেরা তেমনই নোট নামক গুরুদত্ত আকারে বা নানা প্রকারের গোলাগুলো বিদ্যালয়ে গলান্তকরণ করে পরীক্ষায় উদ্গীরণ করে। যে কথাটা বললাম যে সকলে এসব মুখস্থ করে পরীক্ষায় আউটপুট দেওয়ার জন্য বা পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, সেটাই বোঝানো হচ্ছে যে আমাদের ছেলেরা গলান্তকরণ করে নোটগুলো এবং পরীক্ষায় গরণ করে দেয়। এর জন্য সমাজে তাদের ভাবা এবং এটা করে তাদের রেজাল্ট ভালো হয়, তারপর ভাবা পায়, কিন্তু মনে যেন না ভাবে যে এটা জাতির প্রাণশক্তি বেশি। এটা আসলে জাতির প্রাণশক্তি বাড়ে না, বাড়ে কি অর্থশক্তির পিছনে যারা দৌড়ায় এদের সংখ্যাই বাড়ে। স্কুল কলেজে শিক্ষার যে অনেকাংশ ব্যর্থ হয়েছে সে বিষয়ে অধিকাংশ লোকই একমত। আমি বলি শুধু ব্যর্থ নয়, অনেক স্থলে মারাত্মক। কেন আমাদের স্কুলে কলেজের ছেলেদের স্বশিক্ষিত হওয়ার যে সুযোগ দেয় না, শুধু তাই নয় স্বশিক্ষিত হওয়ার শক্তি পর্যন্ত নষ্ট করে দেয়। অর্থাৎ তাদের এমনভাবে পড়াশোনার সিস্টেম করা যায় তাদের স্বশিক্ষিত হওয়ার সিস্টেমটাও তাদের ভিতর থেকে শেষ করে দেয়। এই মুখস্থ বা এই গলন্দকরণ জিনিসটা আমাদের শিক্ষাযন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পেষিত হয়ে বেরিয়ে আসে তার আপনার বলতে আর কিছুই থাকে না। তার প্রাণানন্দ করা হয় সৌভাগ্যের বিষয়। এই ক্ষীণপ্রাণ জাতির মধ্যেও জনকতক এমনই কঠিন প্রাণের লোক আছে এখন শিক্ষা পদ্ধতি তাদের মনকে জখম করলে একেবারে বধ করতে পারে। এর ভিতরে এমন কিছু লোক আছে যারা এই শিক্ষা পদ্ধতি হলেও তাদের ভিতর পরিবর্তন বা রূপান্তরের একটা বিকাশ রয়েছে। আমি লাইব্রেরি কি স্কুল কলেজের উপরে স্থান দিয়ে তো এই কারণে এই স্থলে লোকে স্বেচ্ছায় সচিন্ত বৃত্তে শিক্ষা অর্জন করে। এই কারণে বলা হচ্ছে যে কেন তিনি বলেছিলেন যে আসলে যে বলেছে সকলেই হয়তো বা আমার উপর হাসি তামাশা করবেন, কিন্তু সেই বিষয়টা কিন্তু তিনি যুক্তিসই দেখা দিচ্ছে। প্রতিটি লোক তার স্বীয় শক্তি বা নিজে আসলে লাইব্রেরিতে পড়াশোনা করবে এবং রুচি অনুসারে নিজের মনকে চেষ্টায় আত্মার পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। অর্থাৎ বিদ্যালয়ে কি বলা হচ্ছে এটা নাও, এটা মুখস্থ করো, এটা পরীক্ষা আসবে। লাইব্রেরিতে কতগুলো বই রাখা আছে, তোমার যেটা পড়তে মন চাচ্ছে তুমি ওই বইটা বের করে যতক্ষণ ইচ্ছা যেভাবে ইচ্ছা পড়তে পারো। এই কারণে আসলে প্রাবন্ধিক এটাকে বা আমাদের যে প্রমোদ চৌধুরী এটাকে প্রমোট করেছে স্কুল কলেজে। বর্তমানে আমাদের যে অপকার করছে যে অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে না গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। আমি পূর্বে বলছি লাইব্রেরি হাসপাতাল চাইতে কম উপকারী নয়, তার কারণ শিক্ষার বর্তমান অবস্থা লাইব্রেরি হচ্ছে এরকম মনের হাসপাতাল, যেই কথাটা তিনি আগেই বলেছিলেন। অতবার আপনার জিজ্ঞাসা করতে পারেন যে বই পড়ার পক্ষ নিয়ে এই ওকালতি করবার বিশেষত প্রাচীন নজির দেখাবার কি প্রয়োজন ছিল? বই পড়া যে ভালো কে তা না মানে? আমার উত্তর সকলে মুখে মানলেও কাজে মানে। অর্থাৎ বই পড়া যে ভালো সকলেই বলে, কিন্তু এটাকে তারা আসলে প্রমোট করে না। তারাও যে মুখস্থ জিনিসের দিকেই আগায়। মুসলমান ধর্মে মানুষ যদি দুইভাবে বিভক্ত হয়, তারা কেতাবি আর হচ্ছে তারা যারা নয়। বাংলায় শিক্ষিত সমাজও যে পূর্বদল ভুক্ত একথা নির্ভয়ে বলা যায়। আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটের উপর বাধ্য না হয়ে বই স্পষ্ট করেন। অর্থাৎ আমাদের শিক্ষিত সম্প্রদায় তারা কোনো সময় একদম বিপদে না পড়ে আসলে বই ধরে না,
তার আগেই সব ওই যে ছেলেরা যে নোট পড়ে বা ছেলেরা বাপেরা যে নজির পড়েন দুইটি বাধ্য হয়ে তাতে পেটের দেয়। অর্থাৎ এই কথাটা বললাম যে তারা যে নোট পড়েন সব কিছুই পেটের দেয়। শিক্ষার্থীদের কি পেটের দেয় যে রেজাল্ট ভালো করা, এটা আসলে তাদের পেটের দেয়। সেই জন্য সাহিত্য চর্চা দেশে নেই বললেই হয়, কেননা সাহিত্য সাক্ষাৎকার উদরপত্তির কাজে লাগে না। অর্থাৎ উদরপত্তি মানে পেট ভরার কাজে লাগে না। বাধ্য হয়ে বই পড়ার জন্য আমরা এতটা অভ্যস্ত হয়েছি যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলে দিয়ে দিই। অর্থাৎ কেউ যদি স্কুলের বই পড়াশোনা বাদ দিয়ে যদি গল্পের বই পড়ে তখন পড়াশোনাই করে না, আবার তুই গল্পের বই। অর্থাৎ এ কথাকে অস্বীকার করতে পারবেন না যে জিনিস স্বেচ্ছায় না করা হয় যায় তাতে মানুষের কোনো সন্তোষ নেই। একমাত্র উদরপতিতে মানুষের সম্পূর্ণ মনসুষ্ট হয় না। অর্থাৎ পেট ভরলে যে মানুষের সময় মন ভরবে তা না। একথা আমরা সকলে জানি যে উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না, কিন্তু একথা মানি নয় মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। অর্থাৎ মানুষকে বাঁচাতে হলে দেহ বাঁচানো যেমন আত্মাকেও তেমন বাঁচাতে হবে। দেহ রক্ষা অবশ্যই সকলের কর্তব্য, কিন্তু আত্মরক্ষা অকর্তব্য না। অর্থাৎ যখন আত্মরক্ষা মানুষের যে আত্মহত্যার প্রবণতা এটা কেন আসে? মনের শান্তি মনের বিকাশ যখন না পায়, যার ফলে মনের বিকাশ মনের স্বাস্থ্য যদি ভালো না থাকে মানুষ কিন্তু আসলে আত্মরক্ষা করতে পারবে না। তো আত্মরক্ষা আসলে অকর্তব্য নয়, সেটা বোঝানো হচ্ছে। মানবের ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে যে মানুষ প্রাণ সম্পর্কে যত যায় হারায় যত দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ মানুষ প্রাণ মনের সম্পর্ক যতই হারায় ততই দুর্বল হচ্ছে। মনকে সজাগ ও সরল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করবে না। যে কথা বললাম যে আসলে মনে যদি শান্তি না থাকে তাহলে কোনো কিছুতে আসলে স্ফূর্তি পাবে না বা আনন্দ পাবে না, এবং এটা বিকাশও ঘটবে না। তারপর যে জাতি যে নিরন্ধ্র সে জাতি যত নির্জীব। অর্থাৎ যে জাতির যত নিরন্ধ্র আনন্দ নেই তার ভিতরে ততই আসলে জীবনেরও অভাব। একমাত্র আনন্দের স্পর্শে মানুষের মনোপ্রাণ সজীব হয়, সতেজ সরাগ হয়ে ওঠে। সুতরাং সাহিত্য চর্চা আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনী শক্তি হ্রাস করা। অর্থাৎ সাহিত্য চর্চা থেকে মানুষকে হ্রাস করা হচ্ছে জীবনী শক্তি থেকে তাকে হ্রাস করা বলানো হচ্ছে। অর্থাৎ তার জীবনী শক্তি কিছুটা কমিয়ে আনা বা মানুষের বেঁচে থাকার ইচ্ছাকে কমিয়ে রাখা। অতএব কোনো নীতির অনুসারেই তা কর্তব্য হতে পারে না, অর্থনীতিও নয় ধর্মনীতি। অর্থাৎ এইটা কোনো নীতিতে আসলে সাপোর্টিভ না যে অর্থনীতির জন্য নয় ধর্মনীতি নয়। মানুষ যে তার নিজেকে শেষ করে দিচ্ছে, জীবনী শক্তি শেষ করে দিচ্ছে বা জাতির জীবনী শক্তি শেষ হয়ে যাচ্ছে, এটা কোনো নীতিতেই সাপোর্ট না। কারণ মানুষ যদি না থাকে, মানুষের আয়ুষ্কাল যদি না থাকে, মানুষের আয়ুষ্কাল থাকলেও যদি তাদের মনস বিকাশ না ঘটে তাহলে জাতি কোনোদিনই সমৃদ্ধি অর্জন করবে না। কাব্যমিতে যে আমাদের অরুচি ধরেছে সেটা অবশ্যই আমাদের দোষ নয়, আমাদের শিক্ষার দোষ। অর্থাৎ কাব্য অমৃত, এখানে কাব্য এবং অমৃতকে বলা হচ্ছে তার যার জন্য যে নির্জীব এ কথা যেমন সত্য তেমন নির্জীব তারও আনন্দ নেই সে কথা তেমনই সত্য। আমাদের শিক্ষার আমাদের নির্জীব করেছে জাতীয় আত্মরক্ষার জন্য এ শিক্ষার উল্টো টান যে আমাদের টানতে হবে এই বিষয়ে আমি নিঃসন্দেহ। এই বিশ্বাসের বলেই আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চার সাপেক্ষে এত বাক্য ব্যয় করলাম। সে বাক্য আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে কিনা জানি না। তবে আমি এতক্ষণ যে কথা বললাম আসলে এইটাও কি একবার আপনাদের মনোরঞ্জন করছে আমি জানি না। যে বাক্য সম্ভবত হয়নি বলতেছে যে না সম্ভবত হয়নি। আপনারা যে আউটপুট বেস পড়াশোনা করতেছেন আসলে যে পড়লেই চাকরি বাকরি পাবেন সেইটার ভিতরে এই যে আমার পড়াটা পড়লেন এটা কি কোনো কাজে দিল? তখন বলতেছে না মনে হয় নাই, কেননা আমাদের দুরবস্থার কথা স্মরণ করি তখন খালি কোমল সুরে আলাপ করতে আর চলে না, মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝেই কড়ি লাগাতে হয়। অর্থাৎ তিনি বললেন যে আসলে মনের বিকাশ করতেও কিন্তু অনেক সময় টাকা পয়সা লাগে, কারণ টাকা পয়সা হলে আসল সুখ নিহিত হয়। এবং এই যে কথাবার্তা বলতে দুরবস্থা স্মরণ করি তখন খালি কমে সরে আলাপ করে চলে না। আসলে মনে যখন দুরবস্থা চলে তখন যে আপনি শুধু ভালো কথা বললে হবে না, কিছু টাকা পয়সা দিলে আসলে মনটা ভালো হয়ে যাবে, এই টাইপেরই একটা কথা। তো এবার এই হচ্ছে আসলে গল্প এবং এটা ছিল সংক্ষিপ্ত, এটা পরিমার্জিত করা, এটা আরও অনেক বড় আছে, চাইলে আপনারা বইটা থেকে পড়ে নেবেন। তো বই পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরী, এটা পাঠ পরিচিতিটা একটু দেখি। প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে। একটি লাইব্রেরি বার্ষিক সভায় প্রবন্ধটি পঠিত হয়েছিল। অর্থাৎ একটা লাইব্রেরির যে বার্ষিক সভায় সেখানে পঠিত হয়েছিল। আমাদের পাঠ চর্চার অনভ্যাসে যে শিক্ষা ব্যবস্থা ত্রুটির জন্য ঘটনা ঘটছে তা সহজেই লক্ষণীয়। আর্থিক অনটনের কারণে অর্থকারী নয় এমন সব কিছু এদেশে অনর্থক বলে বিবেচনা করা হয়, সেজন্য বই পড়ার প্রতি লোকের অনীহা দেখা যায়। শিক্ষা প্রতিষ্ঠার জন্য লব্ধ শিক্ষার পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকতা বই পড়া দরকার, কারণ সুশিক্ষিত লোকে মাত্রই সশিক্ষিত। যথার্থ শিক্ষার হতে তাদের মনের প্রসার দরকার, তার জন্য বই পড়ার অভ্যাসটা বাড়াতে হবে। পাশাপাশি এর জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন বাধ্য না হলে লোকে বই পড়ায় না, লাইব্রেরিতে লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে। প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চা আবশ্যক বলে লেখক মনে করেন। বই পড়া প্রবন্ধী প্রমোদ চৌধুরী বই পড়ার গুরুত্ব তাৎপর্য উপস্থাপন করেছেন। প্রবন্ধটি শিক্ষায় দেয় যে জাতির মানসিক বিকাশ সমৃদ্ধিতে বই পড়া জ্ঞান চর্চা এবং কোনো বিকল্প নেই। তো এই ছিল হচ্ছে বই পড়া প্রবন্ধ A to Z, এবং আমি সকল কিছু আসলে বুঝিয়ে পড়লাম এবং এই গল্প প্রবন্ধটা পড়ে আমি নিজে অনেক আনন্দ পেয়েছি। যার ফলে যে পড়াশোনা যে আসলে মুখস্থ বিদ্যা বা কোনো কিছু নোটের ভিতর গন্ধিবদ্ধ না সেটাই না, এবং আমার পড়ানোর সিস্টেমটা অনেকটাই যে আমি একটু ডিটেলসে পড়ে একটু সব কিছু বুঝে পড়ে, কারণ বুঝে পড়ার
যেই গুরুত্ব এটা কিন্তু অপরিসীম। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবো, এবং অন্যান্য যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে এগুলো করতে থাকো। পাশাপাশি আমাদের যেই ক্লাসগুলো আসছে এর পাশাপাশি আমরা হয়তো বা অন্যান্য বিষয়ের ক্লাসগুলো দিব, সেই বিষয়ে একটু আপডেট দেওয়া হবে চ্যানেলে, এটা একটু আপডেট রেখো। তো দেখা হচ্ছে অন্য ক্লাসের সাথে, সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিও, এবং পাশের যে বেল আইকনটা আছে অবশ্যই নোটিফিকেশন অন করে দিও, ফেসবুক থেকে নোটিফিকেশন অন করে দিও। তো দেখা হচ্ছে, আসসালামু আলাইকুম।